This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক অপূর্ব বিশ্বাস যা মুহূর্তে পাল্টি খেতে পারে, ধরতেই পারবেন না। আসলে কি জানেন, কাকুরা এই যুগে খুব শক্তিশালী। কখনো কাকু কখনো কাকা থাকলেই ভয়ে গুটিয়ে যান অনেকেই, বিশ্বাসও নড়ে যায়। খুলে বলি, সন্ধ্যের পর যে ময়নাতদন্ত হয় না, করা যায় না, এটা কি আপনার অজানা? এজন্য তো অপরাধ বিজ্ঞানের পাঠ নিতে হয় না। তাহলে যারা দিনভর এসব নিয়ে, খুন ধর্ষণ নিয়ে ঘাটাঘাটি করেন, তদন্ত করেন, সেই পুলিশের কাছে বিষয়টা অজানা নয়। অজানা নয় পোস্টমর্টেম যারা করেন সেই ফরেনসিক চিকিৎসকদের কাছেও। ছবি দেখাবো। প্রশ্ন তো এখানেই, সন্দেহ বলতে পারেন, তাহলে তিলোত্তমার ক্ষেত্রে সন্ধ্যের পর ময়নাতদন্ত হলো কি করে? না পুলিশ না ডাক্তার কেউ আপত্তি করলো না। কোনো চাপের কাছেই কি এই তাড়াহুড়ো? দ্রুত ময়নাতদন্ত শেষ করে আরো দ্রুত তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়া হলো। যিনি এই উত্তরটা সব থেকে ভালো দিতে পারেন, ডক্টর অপূর্ব বিশ্বাস, তিলোত্তমার ময়নাতদন্তের মেডিকেল বোর্ডের প্রধান। রবিবার ছুটির দিনে সিজিওয়ে যেতে হয়েছিল তলব পেয়ে, আর সিজিওর বাইরে বেরিয়েই বোমা ফাটিয়ে দিলেন। ওই দিনই পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি পেয়েছিলেন। শুনুন। মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। উনি নিজে বলছেন তাকে থ্রেট করা হচ্ছে যে রক্তগঙ্গা বইয়ে দেবো, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে। মানে পুরোটাই থ্রেট কালচার। কি পাল্টি রে বাবা! তার মানে ওই যে এক্স কাউন্সিলর, তার হুমকি, যিনি রক্তগঙ্গা বইয়ে দেবেন বলেছিলেন বলে দাবি করলেন ডক্টর বিশ্বাস, তার হুমকিতেই তিলোত্তমার ময়নাতদন্ত ওই দিন সেরে ফেলেছিলেন। তাই এক্স কাউন্সিলর কাকাটি কে? অপূর্ববাবু কিছু ক্লু দিলেন। তিলোত্তমার কাকা, কিন্তু ব্লাড রিলেশন নেই, মানে রক্তের সম্পর্কের নয়। একই জায়গায় থাকেন, মানে পাড়া তুতো কাকা। সেই কাকা আবার এক্স কাউন্সিলর। তিলোত্তমার এই অনাত্মীয় কাকার নারী নক্ষত্র বলে দিলেন, শুধু নামটা নিতে পারলেন না। ভয় পেয়েছিলেন ডক্টর বিশ্বাস। আপত্তি না করে বাধ্য ছেলের মতো ময়না তদন্তটা শেষ করলেন। দেখুন, আজ আবার সিজিও গেছেন ডক্টর বিশ্বাস, বেরিয়েও গেছেন। তার আগে TV9-এর মুখোমুখি হয়ে কাকাকে নিয়ে যা বললেন, তাকে সহজ ভাষায় বলে জাস্ট ডিগবাজি। আপনি স্যার একটা কথা বলেছেন যে একজন কাকু বলে একজন ব্যক্তি, তিনি আপনার উপর বলেছিলেন যাতে সেদিনই ময়নাতদন্তটা হয়ে যায়। এই সেই কাকু স্যার? ইনি? এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কেউ থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। আচ্ছা বলুন, এরপর আমি যখন বলছি অপূর্ব পাল্টি, ভুল বলছি কিছু? 24 ঘন্টা গেল না, একই ব্যক্তির মুখ দিয়ে দুরকম কথা। রক্তগঙ্গা বইয়ে দেব থ্রেট নয়, আজ বলছেন কেউ বলেননি, কেউ কোনো থ্রেট দেননি। এ সম্ভব? ভাবুন ওই কাকা কতটা প্রভাবশালী, কিংবা তার সাঙ্গপাঙ্গরা, তারা কি আবার থ্রেট করেছে নাকি? সেই চাপেই পাল্টি, হুমকির কথা গিলতে হলো। তা সেই কাকাটি কে? অপূর্বর ক্লু তো আগেই দিলাম। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে কাকার রাজনৈতিক পরিচয় জানুন। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক। সঞ্জীব মুখার্জি একজন এক্স কাউন্সিলর, এখন তৃণমূল করেন। এত প্রভাবশালী কি শুধু তৃণমূল করেন বলেই, শাসক বলেই, বাহুবলী, শুধু চোখ রাঙানিতেই ম্যানেজ করে ফেললেন?
সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। নির্মল ঘোষ মানে পানিহাটির বিধায়ক। সোমবার সকাল সকাল তিনি সিজিওতে গিয়েছিলেন। ছবি দেখুন, তিলোত্তমার বাড়ি তাঁরই বিধানসভা এলাকায়। 9 আগস্ট রাতে মৃতদেহ সৎকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল স্থানীয় বিধায়ককে। তার আগে আরজি করে গিয়ে বলেছিলেন একটি নৃশংস ঘটনা ঘটেছে, কর্তব্যরত চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমাদের লক্ষ্য মূল অপরাধীকে ধরা। পানিহাটির সেই বিধায়কের তলব কি সেদিনের যোগসূত্রেই? আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী। আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে। শ্মশানে গেছি যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। এখানে দাঁড়িয়ে বলছে যে তুই কেন এলি, বাড়ির লোকরা কেন আসলো না? তাহলে নির্মল ঘোষ তো এখন ওর নাম হয়ে গেছে পানিহাটিতে শ্মশান ঘোষ। বক্তব্যরা বলবে, আমার বক্তব্য আমি রেখেছি, আইনের পথ ধরে চলবে, এটা বললাম তো। যদি আবার ডাকে আবার আমি বলবো, এবং আই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস তো আমরা সবাই চাই, সবাই। তিলোত্তমার কোট আনকোট কাকাও চান। সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে আমরা কথা বলেছি। রক্তগঙ্গা বইয়ে নেওয়ার হুমকি নিয়ে কি বলছেন নিজের কানে শুনুন। আমি চাইবো যে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে ডিফেন্স কিছু করব না। তদন্তকারী সংস্থা আছে, দরকার হলে ওনার সামনে আমাকে নিয়ে বসাক। কারণ আমি এতটা পাওয়ারফুল হয়ে যাইনি যে আমি ওনাকে থ্রেট করলাম আর উনি আমার সমস্ত কিছু বাইরে বার করে, আর ওনার সাথে আমার দেখা হলো কোথায়। আমি এতটা কি পাওয়ারফুল হয়ে গেলাম ওখানে বসে। পুলিশের তাবর কর্তারা রয়েছে, পুলিশের তাবর কর্তাদের উনি বললেন না, স্বাস্থ্য দপ্তরের তাবর কর্তারা রয়েছে। আমি কি পলিসি মেকার নাকি? ওখানে উনি যে পোস্টমর্টম করবে সেটা কি আমি জানতাম? এখানে কে পোস্টমর্টম করবে তার নাম আমি জানবো কি করে? উনি যদি মিথ্যে বলেন, আমাকে তো কাদম্বিনীর মতন মরিয়া প্রমাণ করতে হবে আমি মরি নাই। আমি পুরো আমার নাম দিয়ে সই করেছি। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমি তো শর্ট সিগনেচার করতাম। আমাদের বা আইনজ্ঞের পরামর্শ নেব, এটা অনেক হয়ে গেছিল। আমি ভেবেছিলাম হালকাভাবে নেব, কিন্তু এর পেছনে একটা বড় চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। ডক্টর অপূর্ব বিশ্বাস, তিনি অপূর্বভাবে পাল্টি খেলেন। আর এই বিশ্বাসকেই চূড়ান্ত অবিশ্বাস করতে বলছেন পাড়াতুতো কাকা সঞ্জীব, যিনি নাকি ডক্টর বিশ্বাসকে থ্রেট করেছিলেন বলে প্রথম দাবি করেন ডাক্তার নিজে। আচ্ছা, এই যে জটিল পরিস্থিতি, তিলোত্তমার মা বাবা কি বলছেন শুনুন। আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন আমরা সত্যি কথা বলছি, সত্যি একটা কথা বলি, সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল। এটা আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না সব রেডি এবং আমার মেয়ের দেহ এবং ওই সামনে নিয়ে শুয়েও দেওয়া হয়ে, আমরা আমাদের কিছু করতে সেটা জানি না, আমরা কিছুই জানি না। শুনলেন তো, ভিআইপি মর্যাদায় সব কিছু হয়েছিল, মানে শেষকৃত্য। মা বাবা কিচ্ছু করার ছিল না। ফের বললেন মেয়ের দেহ সেদিন রেখে দিতে চেয়েছিলেন। আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম। আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে গেছিলাম। টালা থানায় ছিলাম 1 ঘন্টার উপরে, পুলিশের চাপে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। এই কাকাকে সিবিআই এখনো ডাকেইনি। কালকে তলব পড়তেই পারে। 9 আগস্টের একটার পর একটা ঘটনা নিয়ে সন্দেহ রয়েছে। সুপ্রিম কোর্টেও প্রশ্নগুলো উঠেছে। প্রধান বিচারপতি স্ট্যাটাস রিপোর্ট দেখে বলেছেন তিনি বিচলিত। পিএম রিপোর্ট অল্টার্ড হয়ে থাকতে পারে। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী এই আশঙ্কার কথাও বলেছেন। পোস্টমর্টমের চালান কোথায়? রাজ্যের হয়ে সওয়াল করা বাঘা আইনজীবী কপিল সিব্বলও জানাতে পারেননি। এই যে মার্ডার কেসে বা এই ধরনের যৌন নির্যাতনের কেসে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনকোয়েস্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, আর একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই 3টে হচ্ছে আমার কাছে বাইবেল। এই বাইবেলের মধ্যে, এই 3টে বাইবেল, এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে আমার জিনিসটা পরিষ্কার মানে সম্পূর্ণ হবে না। দেখুন, তদন্তের জন্য এই 3টি বিষয়কে বাইবেল ধরলে
তিনটি ক্ষেত্রেই শীর্ষ আদালতে প্রশ্ন উঠেছে। অপূর্ব বিশ্বাস এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যদি হতো আরো এভিডেন্স লস্ট হতো। একটা চেম্বারের মধ্যে 4-5টা করে বডি থাকে, একজনের বডি অন্যজনের উপরে, ওর বডি এতে চলে আসলে একদম হেফাজত হয়ে যেত। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ হতভাগে বাবার কাছে যে সব হারিয়েছে, যে তাকে যাতে ন্যায় বিচারটা আমি দিতে পারি। ন্যায় বিচার? ন্যায় বিচার দিতেই তড়িঘড়ি পোস্টমর্টম হয়ে গেল রাতের অন্ধকারে, নিয়ম ভেঙে। ন্যায় বিচার দিতেই আরজি করের কুলিং চেম্বারে দেহ রাখা গেল না। বলছেন সমস্যা ছিল, পরিকাঠামো ছিল না, অন্যত্র রাখা যেত না। পোস্টমর্টম হয়ে গেল ন্যায় বিচার দেওয়ার জন্য। তিলোত্তমার বেলায় নিয়ম মানা হলো না। তো প্রসিডিওর করতে যাবে জিনিসটা তত দেরি হতো। প্রথমে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরকম কিন্তু হয় না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনতে দেরি হলো, ফটোগ্রাফি, ফরেন্সিক, তারপরে ইনকোয়েস্ট সবকিছুতে দেরি হয়েছিল। এবং যত দেরি যাতে না হয়, তাড়াতাড়ি যাতে পোস্টমর্টমটা করা যায়, কারণ এটা একটু সায়েন্টিফিক্যালি ভাববেন, যত টাইম ল্যাপস হচ্ছে, অলরেডি 14-15 ঘন্টা হয়ে গেছিল, তত এভিডেন্স লস্ট হতো। সায়েন্টিফিক দিক বুঝবো আমরা, বোঝার চেষ্টা করাচ্ছেন ডক্টর বিশ্বাস। 15 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল, তার ব্যাখ্যায় কেন্দ্রীয় গোয়েন্দারা খুশি হবেন কি? আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ গ্রেফতার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনার সকালে ক্রাইম সিনে বহিরাগতদের ভিড় দেখে। টালা থানার ওসি কেন বহিরাগতদের ঢুকতে দিলেন? তিনি কি জানতেন না তথ্য প্রমাণ নষ্ট হয় এর ফলে? ফলে সব চরিত্রই সন্দেহের চোখে, সিবিআই এর চোখে, রাজনীতির চোখেও। নামে ওদের কোনো উপায় নেই, গর্দান চলে যাবে, তো গর্দান চলে যাবে। একে প্রিন্সিপাল এবং তার পিছনে স্বাস্থ্য মন্ত্রকের মাথারা, তারা সবাই মিলিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, বহে যাচ্ছে। তার সঙ্গে পুলিশ যুক্ত হয়ে গেছে, ইনক্লুডিং ডিসি। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, যা বলছি ওইভাবে করুন। ময়নাতদন্ত শেষ করতে গেলে আমাদের কাছে অর্ডার এসেছিল, পুলিশের অর্ডার, আমার কর্তৃপক্ষের অর্ডার, বাইরে চাহিদা ছিল। আমি যদি না করতাম, এটা আমার হতো সাবঅর্ডিনেশন এবং ইনভেস্টিগেশনে ইনকোঅপারেশন। একেবারে ডাক্তারের কথাতে স্পষ্ট যে এমনকি পোস্টমর্টেমে পর্যন্ত এই দুর্নীতির যারা মাথা, তাদের হাত লম্বা ছিল। সঞ্জীব যিনি আছে, এনাকে গ্রেপ্তার করা হোক, নির্মাল্য ঘোষকে গ্রেপ্তার করা হোক, এই ধরনের লোককে, টালার ওসিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে গ্রেপ্তার করে জেরা করা হোক। তো দোষীরা শাস্তি পাক, যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তারাও। একটা হাসপাতালে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি। বাংলা স্টুডিও পাড়ায় এমন হুমকি যে আত্মহত্যার চেষ্টা করেন সেখানে কর্মরত এক মহিলা। এটা কালচার এই বাংলার, থ্রেট কালচার সর্বত্র। দিনের পর দিন ভয়ঙ্কর চাপের সঙ্গে লড়তে লড়তে একজন হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা, এটাই দেখা বাকি ছিল। এই মামলায় মহিলার গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করেছে পুলিশ। দেখুন, আইনের পথে চলছে, কিন্তু কথা হলো ওই হেয়ার ড্রেসারকে কে, কারা এ পথে ঠেললো, সবটা সবার চোখের সামনে, তবু রোখা যাচ্ছে না। এর আগে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগ উঠেছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তারপর রাহুলের সঙ্গে কাজ করা হবে না নিষেধাজ্ঞা চাপিয়ে বিতর্কের আগুন জ্বালিয়ে টেকনিশিয়ানদের ফেডারেশন তারা ফতোয়া জারি করেছিল, যার সভাপতির বিরুদ্ধে সরব অনেকেই। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষে জট কাটে, কিন্তু এবার পরিচালকরা এবার আসরে, আবার দ্বন্দ্ব, সংঘাত। ফেডারেশনের প্রায় 10টার মধ্যে 9টা কাজ বেআইনি, তারা বেআইনি কাজ করছে। যে কাজগুলো করছে সেই কাজগুলো অপরাধ। আমি আপনাকে বলছি যে এই যে একজনকে সাসপেন্ড করা হচ্ছে, সাসপেন্ড তার সদস্যপদ থেকে সাসপেন্ড করা যেতে পারে। কাজ কেড়ে নিচ্ছে, তাকে বলছে তাকে কাজ করতে দেওয়া হবে না, বা সে কাজ কোথায় করবে সেটা একটা গিল্ড ঠিক করে দেবে। ন্যারেটিভ চেঞ্জ হওয়ার চান্স অল দ্য টাইম আছে। আমি তো সাক্ষী ছিলাম যে ওকে কিভাবে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে। আমি তো জানি, আমার কাছে বহুদিন ধরে আমার কাছে রয়েছে ভয়েস মেসেজেস, যেখানে ও বারবার আমায় ফোন করেছে। ও যখন ফেরত যাবে তখন কি করবে, ঠিক রাহুলের ক্ষেত্রে যা করেছিল, যে অন্য কলাকুশলীদের প্রত্যেকটা গ্রুপকে বলা হয়েছিল যে তোমরা কাজ করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের সাসপেন্ড করে দেবো। শাস্তি
কড়া শাস্তি যতক্ষণ না আমরা দিতে পারছি লোকজনকে, তবে হ্যাঁ এই যে প্রতিবাদটা হচ্ছে না সজোরে, সেটাও একটা অ্যাওয়ারনেস তৈরি করছে। কিন্তু কারণে অকারণে কার্ড কেড়ে নেব, সাসপেন্ড করে দেব, কাজ করতে দেব না, মানে যে থ্রেট কালচার আমরা সারাক্ষণ শুনছি, দিস ইজ মানে নাথিং এক্সেপ্ট থ্রেট কালচার অনলি। তো কাজ করতে হবে, সেই কাজটা ওর থেকে কেন কেড়ে নেওয়া হচ্ছে, আর এই জিনিসটা কতদিন ধরে চলছে আর কাদের সাথে চলছে সেটাও আমাদের জানা দরকার। কেউ কাজ করতে চাইলেও হুমকির মুখে পড়তে হবে, এটা কোথাকার নিয়ম? থ্রেট কালচারে জর্জরিত হয়ে মানুষ গায়ে কেরোসিন পর্যন্ত দিচ্ছে। এত বড় ভারতদেশ স্তব্ধ জমেছিল দিনের পর দিন। তাদের কোনো এক পয়েন্ট তার মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই, তো তারা কি করে মাথা হয়ে যায়? টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন। এর জন্য দায়ী তো টলিউডের কোনো কিছু শিল্পীরা, কিছু প্রডিউসাররা, কিছু যারা রয়েছে তারাই দায়ী। তারাই তাদেরকে নিয়ে এসছে আজকে, এবং তারা আজকে ছুঁচ হয়ে ঢুকে একটা মানে সেই ফাল হয়ে বেরোনোর মতন একটা অবস্থা করেছে। সিস্টেমের মাথা যে অবিশ্বস্ত বিশ্বাসরা, যাদের ভালো নাম দিয়েছে সন্দীপ ঘোষ, একদম ঠিক নাম দিয়েছিস, এই সিস্টেম পশ্চিমবঙ্গে চলতে পারে না। দেখুন, এরা তো শুধু বিজেপির নেতা নেত্রী নন, দীর্ঘদিন ধরে টলিউডের সঙ্গে এদের সম্পর্ক। ওই যে বলছিলাম, অভিযোগ জমে জমে পাহাড়, এখন ভাঙবে কারা? গিল্ড হোক, ডাক্তার হোক, রাস্তা চলতি সাধারণ মানুষ হোক, যেখানেই হোক অপরাধ প্রবণতা বাড়ছে, কারণ অপরাধীদের শাস্তি হচ্ছে না। যাকে আত্মহত্যা থেকে বাঁচানো হচ্ছে তাকে হঠাৎ হাসপাতালের বদলে আগে থানায় কারা নিয়ে গেলেন, কোন উদ্দেশ্যে নিয়ে গেলেন? সারা বাংলা জুড়ে কোথাও কোথাও কিছু কিছু মানুষ এগুলোকে তৈরি করে, তার মানে সার্বিক তো সব খারাপ হয় না, ভালো খারাপ সর্বত্রই আছে। কোন অভিযোগে সাসপেন্ড করেছে সেগুলো দেখিয়ে ওনারা কথা বলুন, ওনাদের বিষয়, তৃণমূল কংগ্রেসের বিষয় নয়, আমরা এর মধ্যে ঢুকবো না। যদি কোথাও কোনো খামতি থেকে থাকে, যদি কোথাও কোনো বিবাদ থেকে থাকে, যদি কোথাও কোনো রকমের চিন্তার কারণ থেকে থাকে, সবাইকে যৌথভাবে একসাথে পথে নেমে সেটার সলিউশন খুঁজতে হবে। দেখুন, অন্তত প্রতিবাদ হচ্ছে, তবে সত্যি প্রতিবাদের উৎসব হচ্ছে এখন। আজ করুণাময়ীতে প্রতিবাদ, ধুমধুমার। প্রতিবাদ করতে গেলেই তো বাধা। করুণাময়ী ছবিটা দেখাবো। আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন, দেখুন। আপনাদের এখানে মূল কর্মসূচি কি, তার মধ্যে অবশ্যই আপনাদের নোটিফিকেশন হয়ে গেছে, কি বলবেন? এটা হচ্ছে সরকারের ঢপের চপ, ললিপপ। আমরা ললিপপ চাচ্ছি না, আমরা আজকেই মেনে কাউন্সিলিং চাই, আজকেই প্যানেল চাই। এইরকম ঢপের চপ, ললিপপ আমরা অনেক শুনেছি, আর চাচ্ছি না। 2015-তে পরীক্ষা হয়েছে, তারপর থেকে 10 বছর বারবার প্রতিশ্রুতি বন্যা, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। আগে রেখেছিলাম বসে আন্দোলন করতে, এখন কিন্তু তারা শুয়ে পড়েছেন। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না। পুলিশ কিন্তু কার্যত তাদের চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমাদের অবিলম্বে কাউন্সিলিং এর নোটিশ জারি করতে হবে। পাঁচে দাবি নিয়ে আসছি যে আমাদের পুলিশকে উঠিয়ে দিতে হবে। আজ 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আমরা এখানে এসেছি। আজকে পুজোর আগে কাউন্সিলিং এর নোটিশ চাই। আজকে 14,052 জনের কাউন্সিলিং নোটিশ চাই। আজ কাউন্সিলিং এর অর্ডার দিতে হবে আমাদের। তবে আন্দোলন হলো আর অদ্ভুতভাবে প্যানেল প্রকাশের কথা ঘোষণা করা হলো। কি আশ্চর্য না, কাকতালীয়। তবে ওই মানুষগুলোর কথা শুরুতে বলেছিলাম, আবার বলছি, যেখানে বাঁধ ভাঙছে, যেখানে জলের তলায় আশ্রয়স্থলটুকু চলে যাচ্ছে। খানাকুলের ছবিটা দেখুন। জলের প্রবল টানে খানাকুলে ভেসে গেছে 7-7টি পাকা বাড়ি। স্রেফ খেলনার মতো ভাসতে ভাসতে এগিয়েছে স্রোতের বুকে। জল নামছে, ধ্বংসস্তূপ বেরিয়ে আসছে। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে তলিয়ে 7টা পাকা বাড়ি ভেঙে চুড়ে একে অন্যের গায়ে উল্টে গিয়েছে। এই অবস্থা, হানা পড়ে গিয়েছে, বাঁধ ভেঙে গিয়েছে, যার ফলে 7টি বাড়ি একদম সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছে জলের তোড়ে ঠিক এইখান থেকে 100 মিটার দূরে, এবং বাড়ির ছাদ উল্টে পড়েছে, বাড়ি এখানে ডুবে গিয়েছে। এই রকমই অবস্থা খানাকুলের তালিতে। কিন্তু কেন হলো এমন বিপর্যয়? ছবি দেখুন আবার। নদী বাঁধ ভেঙে রুদ্রমূর্তিতে জল ঢুকেছে গ্রামের ভিতর। স্রোতের টানে ভেঙে গেছে 7-7টা পাকা বাড়ি, অসংখ্য মানুষ
ছাদহীন জনপদ হয়ে গেছে নদী। জল নামছে, ভাঙা বাড়ির কাঠামো যেমন চোখের সামনে ভেসে উঠছে, তেমনই উঠে আসছে আরো অনেক নির্মম সত্য। দ্বারকেশ্বর নদীর জলের চাপেই এই বাঁধ ভেঙেছে। যদিও এলাকার মানুষজনের অভিযোগ, এখান থেকে কিছুটা গিলেই যে দ্বারকেশ্বর নদীর একদম ভেতরে ইটভাটা এবং পার্ক আছে, তার জন্য জল ওইখানে স্ট্যাগ হয়ে যাচ্ছে এবং ওইখানেই একটি লোহার ব্রিজ করা হয়েছে, যার ফলে যে সমস্ত নদী দিয়ে বয়ে আসে পানা থেকে আরম্ভ করে যে সমস্ত আবর্জনা বয়ে আসে, সেইগুলো নদী বক্ষের মধ্যেই জলকে আটক করে দিচ্ছে, যার ফলে এই দিকে অত্যধিক জলের চাপ বেড়ে যায়। নদীর বুকে ইট ভাটা আর পার্ক বানালো কে? ঠিক আন্দাজ করছেন তৃণমূল নেতা, নাম সন্দীপ বর। আগে তিনি কিশোরপুর 2 পঞ্চায়েতের প্রধান ছিলেন। ময়ালে যে পার্কটা রয়েছে, একটা বাঁশ ফেললে এপার ওপার হওয়া যায়, ঠিক আছে? সেই যে জলের প্রেসার আজকে বিগত কয়েক বছর ধরে আপ টু তেমনি থেকে ময়াল বন্দিপুরের মধ্যেই সমস্ত বাঁধ ভাঙছে এবং জল ওখান দিক থেকে ওভারফ্লো মানে সুন্দরভাবে পরিষ্কারভাবে যেতে পারছে না। সেই জন্যে পুরো প্রেসারটা পড়ছে এই দিকে। যে ওই যে ময়ালে পার্কে করেছে নদীর ভিতরে, ওইটা তো করা উচিত নয়। আপনাদের বারবার এই যে দান ধ্যান দিচ্ছেন, আপনারা দান ধ্যান দিয়ে কত জোগাবে? হ্যাঁ, নদীর ভেতরে তো বটে, অবশ্যই নদীর ভেতরে একদম আমাদের নদীটা এখানটা যতটা আছে এর 4 ভাগের 1 ভাগ আছে, ওই জায়গাটা পুরো সরু করা আছে। মহিলা যে পার্কেটা করেছে ওখানটা তো একেবারে সরু করে দিয়েছে। ওই পার্কেটা আমরা ভাবালে তো কেউ ভাববে না, যদি উপর মহল ভাবায় তাহলে কিছু করতে যদি পারে তাহলে পার্কেটা। জানিয়েছিলেন ওইগুলো নিয়ে? হ্যাঁ, এর আগে জানানো হয়েছিল, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বা নেয়নি। তাহলে বুঝে গেলেন তৃণমূল নেতার পৌষ মাস আর এই পাবলিকের সর্বনাশ। এই জায়গায় পরপর 2 বছর হানা হয়েছে। 2021 সালে এই জায়গাতেই হানা হয়েছিল। এখানে এই যে বাঁধ নির্মাণ হয়েছিল তার বোর্ড পর্যন্ত দেওয়া আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 2021 সালে বাঁধ যে মেরামত হয়েছিল, নির্মাণ হয়েছিল নতুন করে, তার এই যে শাল বোল্ডার দেওয়া আছে, শাল বোল্ডার দেখতে পাচ্ছি। কিন্তু ঠিক যেখানেই এই শাল বোল্ডারটা শেষ হয়ে গিয়েছে তারপরই আবারও বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ বাঁধার তো আমার মনে হয় গাফলতি রয়েছে, যে বাঁধ সাধারণ মানুষ অনেক করে বলেছিলেন যে ওখানটা জল গলছে, তবু অনেকবার করে বলা হয়েছিল কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। এবং আমি দিদির সাথে সরাসরি কথা বলেছি ফোনে, আমাকে আশ্বাস দিয়েছেন 100% আপনার কাজ হয়ে যাবে, গ্যারান্টি আপনার কাজ হবে। দিদি আমাকে বলেছেন, তখন বললো দেখুন এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন হবে না। আবার পরক্ষণে আবার পুনরায় ফোন করতে বলছে এখন বর্ষাকাল, কোনো কন্ট্রাক্টর কাজ নেবে না। এরকম করতে কাটতে বর্ষার মুখে এরকম হয়ে গেল দুর্ঘটনা। ঘর পড়ে গেল, আমরা কোথায় যে বাস করবো, কোথায় থাকবো আমরা? পরপর 3 বার হলো, যখন হানা দিয়ে জল বলছে তখন জোরাত করছি যে তোমরা হানাটা বাঁধো, কেউ একটা বাঁধলানি, সব দেখে দেখে চল যাচ্ছে। তারপর ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। এবার হাইকোর্টের লিফটে আইনজীবী শ্রীলতাহানির অভিযুক্ত হাইকোর্টেরই 4র্থ শ্রেণীর কর্মী। হেয়ার স্ট্রিট থানা শ্রীলতাহানির মামলা রুজু। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। টোটকাটা দেখুন আবার আগামীকাল ঠিক রাত 8টায়।